কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই কৌতুক নকশাটা যখন মিরাক্কেলের অডিশনে আমি বলেছিলাম, তখন রাজদা মানে পরিচালক রাজ চক্রবর্তী উনি ডিসাইড করেই নিয়েছিলেন সম্ভবত, আমার ধারণা, যে ভানু বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্নেই আমাকে রাখবেন, যে কারণে আমার নিজস্বতা দিয়ে কোনো কৌতুক নকশা মিরাক্কেলে কিন্তু আমি উপস্থাপন করতে পারিনি। প্যান্ডেমিক সিচুয়েশান যখন আসলো, করোনার সময় আমার কোনো কাজ ছিল না, হঠাৎ করেই আমার কাজটা বন্ধ হয়ে গেল এবিপি আনন্দে। মঞ্চে যে নিয়মিতভাবে কাজ করতাম, স্ট্যান্ড আপ কমেডি এবং মঞ্চের সঞ্চালনা, সেই কাজ বন্ধ হয়ে গেল। যে সিরিয়ালে অভিনয় করতাম সেখানেও সেইভাবে কাজ ছিল না, আর রেডিওর কাজটাও বন্ধ হয়ে গেল। আমার প্রোগ্রামটাই টোটালটাই বন্ধ করে দেওয়া হলো, যে চালানো সম্ভব হচ্ছে না। ফলে আমি কিন্তু আর 5 জন শিল্পীর মতো হতাশাগ্রস্ত হইনি বা বিছানায় শুয়ে শুয়ে সিলিং ফ্যানটা দেখিনি। অডিশন হবে জানতে পারলাম, অনেকে অডিশন দিল, তার মধ্যে থেকে তুমি সিলেক্টেড হলে। এক ধাপে নয়, একবারে তখন আমি সুযোগ পাইনি, প্রায় 7টা অডিশন দিতে হয়েছে। 7খানা অডিশন দেওয়ার পরে তারপরে তখন ডিরেক্টর ছিলেন রাজ চক্রবর্তী। খাড়া চন্দনের ফোঁটাটা দিয়ে খুব ভালোই যোগাযোগ হয়েছে। গুরুদেব অহন আমাকে গুরু ভাই বাদলের বাড়িতেই আসেন, ওরে আর গুরুদেবের চিঠি দিছি, চাকরি তোর একটা ওই বই, এই যে পকেটে ঠিকানা রাখলাম, মনে রাখিস অশ্বিনী দত্ত রোড বালিগঞ্জ। আর হ্যাঁ, কথাটা না একটু কম কবি, যত পারবি কমন বাদ দিবি। ভানুবাবু তখন বললেন, আরে নানা দিদি তুমি একদম চিন্তা কইরো না, প্রথমবার আমি যখন তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম কথা কম কইতে কইছিল, আমি তো কথাই কই নাই। না কি যেন উল্টা পাল্টা বলেছিলিস। না কি উল্টা পাল্টা কই নাই। যারা মিমিক্রি করেন তারা জানেন যে কোনো কণ্ঠস্বর অনুকরণ করতে গেলে তার প্যাটার্নকে আগে অনুকরণ করতে হয়, এবং সেই প্যাটার্নকে অনুকরণ করতে গিয়েই আমাদের ভোকাল কর্ডের কোন পয়েন্টে প্রেশার ক্রিয়েট করলে ওই ভয়েসটা বেরিয়ে আসতে পারে। কোনো পুরুষ যখন কোনো নারীর কণ্ঠ করছেন, তো একটা নারীর কণ্ঠ, নারী যখন কথা বলেন তার কণ্ঠর ভোকাল কর্ডের গঠন কেমন হয়, প্রেশার ক্রিয়েট করে সেই গঠনের জায়গাটায় নিয়ে যেতে হয়, তখন সেই নারী কণ্ঠটা বের হয়। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকের পডকাস্টে আমার যিনি গেস্ট হয়ে এসছেন অনুপম সরকার। পরিচয় কোনো দরকার নেই, কারণ আপনারা তাকে সবাই দেখেছেন মিরাক্কেল সিজন 2-তে, এবং তিনি আরেকটা নামে পরিচিত, ভক্ত ভানু। অনুপম, ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। তোমার তো অনেক গুণ। তুমি মিরাক্কেলে সিজন 2-তে এসছিলে অ্যাজ এ কন্টেস্টেন্ট, কিন্তু সেখানের পর মানে মিরাক্কেলের পর লোকে তোমার পরিচয় যেটা বেশি জানে সেটা হচ্ছে ভক্ত ভানু থেকে। মানে তুমি পরিচিত ভক্ত ভানু, মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর তুমি নকল করো, কারেক্ট? তো মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টে আমরা আজকে শুরু করব অনুপম সরকারের ছোটোবেলা থেকে। মানে কি অ্যাসপিরেশন ছিল ছোটোবেলায়, কি ভাবনা চিন্তা ছিল? ছোটোবেলায় আলাদা রকমভাবে কিচ্ছু ভাবনা চিন্তা ছিল না, কারণ নদিয়া জেলার শান্তিপুরের একটা প্রত্যন্ত গ্রাম গোবিন্দপুর, সেই গোবিন্দপুরের একটা প্রত্যন্ত পাড়া গলাইদড়ি বটতলা। তো সেখানে আমার জন্ম, বেড়ে ওঠা। আর শিল্প সংস্কৃতি জগতে যে পা রাখবো, কাজ করব, সেইরকমভাবে কিন্তু ছোটোবেলায় কোনো ভাবনা চিন্তা ছিল না। প্রথম ক্লাস 8 শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, বাংলা শিক্ষক শ্রদ্ধেয় নয়ন কুমার সেনগুপ্ত মহাশয় উনি একটা নাটক করাবেন, ভানু পেল লটারি। সেই নাটকের আদলে বাচ্চাদের মতো করে একটা শিক্ষামূলক একটা নাটক উনি প্রযোজনা করছেন। কিন্তু এই বাঙাল ভাষায় কথা বলতে কে পারে এটা নিয়ে একটু স্কুলে অনুসন্ধান করে দেখা গেল যে বাঙাল অনুপম, কারণ বাঙাল পাড়ায় থাকার সৌজন্যে আমার কথার মধ্যে বেশ একটা টান ছিল। তখন আমাকে স্কুলে ডেকে নেয় এবং অডিশন নেওয়া হয়, এবং স্যার জোর জবরদস্তি আমাকে দিয়ে অভিনয় করানোর একটা আপ্রাণ চেষ্টা করেন। তার আগে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না, মানে কবিতা আবৃত্তি থেকে শুরু করে কোথাও কোনো রকমভাবে মাইক্রোফোনে কথা বলারই কোনো রকম মানে সম্ভাবনা বা ধারণা বা কোনো ইচ্ছেও সেরকমভাবে কখনো ছিল না। কিন্তু খুব মজাটা পেয়ে গেলাম
স্যার যখন বললেন যে ভালো অভিনয় করার জন্য এই কৌতুক নকশাগুলো শুনতে হবে বা এই সিনেমাটা একটু অনুধাবন করতে হবে, প্রথম ভানুবাবুর সিনেমা সেই সময় দেখা এবং পাশাপাশি ভানুবাবুর কৌতুক নকশাগুলো শোনা এত মজা পেয়েছিল আর এত ভালো লেগেছিল যে সেখান থেকেই একটা অদ্ভুত ভানুতে পেয়েছিল ভেতরে, অদ্ভুত ভানুতে পেয়েছিল এবং ভালো লাগা। তারপরেই অভিনেতা হওয়ার ইচ্ছা এবং সেই ইচ্ছাকে পাথেয় করেই এগিয়ে চলা। পরবর্তীতে স্কুল শেষ করে যখন সরাসরি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, আমি খুব সৌভাগ্যবান যে ওই ক্যাম্পাস পেয়েছি এবং সেখানে নাটক নিয়ে পড়াশোনা। আচ্ছা, তারপরে তোমার প্রথম ব্রেক হচ্ছে মিরাক্কেল। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ছি, সেশন টু মিরাক্কেল অডিশন হবে জানতে পারলাম। অনেকে অডিশন দিল, তার মধ্যে থেকে তুমি সিলেক্টেড হলে। এক ধাপে নয়, একবারে তখন আমি সুযোগ পাইনি, প্রায় 7টা অডিশন দিতে হয়েছে। 7খানা অডিশন দেওয়ার পরে তারপরে তখন ডিরেক্টর ছিলেন রাজ চক্রবর্তী। আর এই যে মিরাক্কেলের অপরচুনিটিটা পেলে, তখন মিরাক্কেল একটা হাইপ, অলরেডি সিজন 1 হয়ে গেছে, মন জয় করে ফেলেছে, কারণ মানুষ তো হাসতে ভুলে যাচ্ছিল একদমই। তখন মিরাক্কেলের আশা এবং মীরের অসাধারণ অ্যাঙ্কারিং আর তোমাদের মতন অসংখ্য ট্যালেন্টেড, এবং মিরাক্কেল সিজন 1 থেকে 2 থেকে অনেকে ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে এস্টাবলিশ করেছে। তো মিরাক্কেলে যখন চান্স পেলে তখন কি মনে হচ্ছিল যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হবে, না কি প্ল্যান অফ অ্যাকশন ছিল, কি ভাবছিলে? না, একজন অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল আমার। স্ট্যান্ড আপ কমেডিয়ান হব সেই ব্যাপারে কোনো অতটা ইচ্ছে ছিল না। আমি তখন শুধুমাত্র খোঁজ করছিলাম এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে নিজের পরিচিতিটা করতে পারি। উদ্দেশ্য একটাই যে নিজেকে অভিনেতা হিসাবে দেখব। আর একটা এই যে গ্রামে থাকাকালীন বা শান্তিপুরে এতটা দূরে থাকাকালীন তখন কিন্তু ভেবেছিলাম যে কোনো অভিনেতা বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সেই রকম কারোর সঙ্গে যদি সান্নিধ্য পাই বা তার কাছাকাছি যেতে পারি, সেই স্মরণে বেয়ে হয়তো কিছুটা এগোতে পারবো। কিন্তু ধারণাটা পরিবর্তন হয়ে গেল যখন ইউনিভার্সিটিতে এলাম। সেখানে এসে দেখলাম যে সবাই পরিচিত, যাদেরকে আমরা টেলিভিশনের পর্দায় দেখে এসেছি, কিন্তু না, এভাবে কখনো অভিনেতা হওয়া যায় না। কিন্তু এই মিরাক্কেলে চান্স পাওয়ার পর তোমার তো ফেম আরো বেড়ে গেল, পেছনের দিকে তাকাতে হয়, অনেকে তোমাকে চিনতে পারছে, তোমাকে জানতে পারছে, বিকজ এটা একটা বিশাল প্ল্যাটফর্ম। তারপরে তো তোমার ইন্ডাস্ট্রিতে মিরাক্কেলে যখন আমি পারফর্ম করি তখন ওই বাঙাল ভাষাটা আমার যথেষ্ট ভালো ছিল এবং অডিশন দেওয়ার সময় ভানুবাবুর কৌতুক নকশাগুলোই আমি প্রেজেন্ট করেছিলাম। এবং গ্রুমিংয়ে যখন ভানুবাবু একটা দুটো যদি তুমি আমাদের উদাহরণ দাও, যদি মনে থাকে তোমার, তাহলে আমাদের দর্শকও একটু রিভিজিট করতে পারবে সেই মেমোরিজে। একটা দুটো যদি তোমার ভানুদার মানে একটা দুটো যদি তুমি। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মনে আছে যে প্রথম আমি কৌতুক নকশাটা শুনিয়েছিলাম ভানু এলো কলকাতা থেকে। আচ্ছা, সেটাই খুব, কারণ প্রত্যেকটা কৌতুক নকশায় যথেষ্ট বড়। ঢাকা শহরের বিক্রমপুরে ভানুবাবু জন্মগ্রহণ করেন। তো সেখান থেকে উনি যখন কলকাতায় আসছেন, এটা কৌতুক নকশার সাবজেক্ট অনুযায়ী, ওনার দিদির কাছে যখন উনি বিদায় নিচ্ছেন, ওনার দিদি তখন ওনাকে বললেন, খাড়া চন্দনের ফোঁটাটা দিয়া লই। খুব ভালোই যোগাযোগ হয়েছে। গুরুদেব অহন আমাকে গুরু ভাই বাদলের বাড়িতেই আসেন, ওরে আর গুরুদেবদের চিঠি দিছি, চাকরি তোর একটা ওই বই, এই যে পকেটে ঠিকানা রাখলাম, মনে রাখিস অশ্বিনী দত্ত রোড, বালিগঞ্জ। আর হ্যাঁ, কথাটা না একটু কম কবি, যত পারবি কমন বাদ দিবি। ভানুবাবু তখন বললেন, আরে নানা দিদি, তুমি একদম চিন্তা কইরো না, প্রথমবার আমি যখন তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম কথা কম কইতে কইছিল, আমি তো কথাই কই নাই। না কি যেন উল্টা পাল্টা বলেছিলিস? না কি উল্টা পাল্টা কই নাই, শুধু একজনে জিগাইছিল চন্দন সৎসিত অর্থ কি। আমি কইছিলাম কপালে চন্দন দিলে শুকাইয়া গেলে পর সৎসর করে না, বেবাকে হাইসা পালাইল, এই তৈল কথা, দাও পায়ের ধুলা দাও। তো ভানুবাবু দিদির পায়ের ধুলো নিয়ে কলকাতা শহরে আসলেন। অনেক বড় কৌতুক নকশা। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই কৌতুক নকশাটা যখন মিরাক্কেলের অডিশনে আমি বলেছিলাম, তখন রাজদা মানে পরিচালক রাজ চক্রবর্তী উনি ডিসাইড করেই নিয়েছিলেন সম্ভবত, আমার ধারণা, যে ভানু বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্নেই আমাকে রাখবেন। যে কারণে আমার নিজস্বতা দিয়ে কোনো কৌতুক নকশা
মিরাক্কেলে কিন্তু আমি উপস্থাপন করতে পারিনি। যতগুলো কৌতুক নকশা এসছে সবই ভানু বন্দ্যোপাধ্যায়ের এই কৌতুক নকশার আদলে নতুন নতুন সংলাপে সেই সময় আমাকে তৈরি করতে হয়েছিল, এবং সেগুলো নিয়েই মিরাক্কেলে এগিয়ে যাওয়া। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই মিরাক্কেল আমাকে এতটা এগিয়ে দিয়েছে, আমি বলি যে মাতৃভূমি, সেখান থেকে আমার শিল্পী সত্তার একরকম সব পরিচিতি একটা ঘটেছিল, আর পেছনের দিকে তাকাতে হয়নি। সেই সময় দাঁড়িয়ে জনপ্রিয় বিভিন্ন চ্যানেল থেকে প্রপোজাল এবং কাজ আস্তে আস্তে আজকে ভক্তভানু। এবং ভক্তভানু বললেই খালি চলবে না, তোমার কাছে তিনটে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে। তো সেই বিষয়ে যদি একটু আমাদেরকে বলো, যাতে দর্শকরা জানতে পারে যে এই যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, এটা কেন তুমি অ্যাপ্লাই করলে, কিভাবে তুমি অ্যাচিভ করলে, সেটা নিয়ে যদি একটু বলো। এই ভাবনাটা আমার মাথায় এসেছিল একটা অদ্ভুতভাবে, হাতে কোনো কাজ ছিল না। কারণ মিরাক্কেল থেকে বেরোনোর পরে আমি সেই সময়ে স্টার আনন্দ, বর্তমানে এবিপি আনন্দ, সেখানে 2 খান কথা বলে একটা অনুষ্ঠানে আমি কণ্ঠ ভাষাতাম নিয়মিতভাবে, এবং পাশাপাশি 92.7 বিগ এফএমে ভক্তভানু বলে একটা প্রোগ্রাম, রেগুলার প্রোগ্রাম চলতো। কিন্তু এই চলতে চলতে আমার প্রথম মানে কয়েক বছর, প্রায় 5-7 বছর আমি কাজ করেছি টানা। প্যান্ডেমিক সিচুয়েশান যখন আসলো, করোনার সময়, আমার কোনো কাজ ছিল না। হঠাৎ করেই আমার কাজটা বন্ধ হয়ে গেল এবিপি আনন্দে। মঞ্চে যে নিয়মিতভাবে কাজ করতাম, স্ট্যান্ড আপ কমেডি এবং মঞ্চের সঞ্চালনা, সেই কাজ বন্ধ হয়ে গেল। যে সিরিয়ালে অভিনয় করতাম সেখানেও সেইভাবে কাজ ছিল না, আর রেডিওর কাজটাও বন্ধ হয়ে গেল। আমার প্রোগ্রামটাই টোটালটাই বন্ধ করে দেওয়া হলো, যে চালানো সম্ভব হচ্ছে না। ফলে আমি কিন্তু আর 5 জন শিল্পীর মতো হতাশাগ্রস্ত হইনি, বা বিছানায় শুয়ে শুয়ে সিলিং ফ্যানটা দেখিনি, ডিপ্রেশনে যাইনি। আমার মনে হয়েছিল যে ঈশ্বর যদি থেকে থাকেন, বা নিজের প্রতি যে ভরসা, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা আইডেন্টিটি রয়েছে। কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মেলে না, কারোর কর্নিয়ার চোখ, সবার ডিএনএ আলাদা আলাদা। তো প্রতিভাও প্রত্যেকের মধ্যে একটা মৌলিকতা রয়েছে। আমার মধ্যেও একটা মৌলিকতা রয়েছে যে ভানুবাবুর কণ্ঠস্বর নিয়ে আমি কাজ করছি, একমাত্র আমি কাজ করছি, আর দ্বিতীয় কেউ নেই, তাই আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তাই এই সময়টা যখন আমার কোনো কাজ নেই, এই সৃষ্টিকর্তা আমাকে এত অঢেল সময় দিয়েছেন জীবনের সেরা সময় করে তোলার জন্য। তাই সেরা কিছু করতে হবে। পৃথিবীর মধ্যে সেরা কিছু তারাই করে যাদের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে। একটুখানি সেই অঢেল সময়ের অবকাশ যখন পেয়েছিলাম, আমি ইন্টারনেটের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সম্পর্কে জানবার চেষ্টা করলাম। দেখলাম যে কোনো সাবজেক্টেই মূলত কিছু পৃথক কয়েকটা সাবজেক্ট রয়েছে, সেগুলো বাদ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা সম্ভব। কিন্তু আমার মনে হলো নিজের দেশকে যখন রিপ্রেজেন্ট করছি আমি, তখন আমার উচিত এমন কোনো সাবজেক্ট নির্ধারণ করা যাতে আমার দেশ সম্মানিত হয় সমগ্র পৃথিবীর মধ্যে। কি করা যায় এই ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যে ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশের বাইরে যত না শত্রু, তার থেকে বেশি শত্রু দেশের মধ্যে, এবং আমাদের সব থেকে বেশি দুর্বলতা আমাদের ঐক্যের অভাব, সম্প্রীতির অভাব। তাই মনে হলো যে এই সাবজেক্টটাকে যদি সামনে নিয়ে আসতে পারি, এক শৃঙ্খলে বাঁধতে চাই সমগ্র ভারতবাসীকে, জাতি ধর্ম নির্বিশেষে, দলীয় নির্বিশেষে। আমরা ভারতবাসী, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এক শৃঙ্খলে বাঁধা পড়ো, তাই একটা শৃঙ্খল তৈরি করতে চেয়েছিলাম, যে শৃঙ্খলটা দিয়ে আমার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হবে। সার্চ করতে থাকলাম, সার্চ করতে গিয়ে দেখলাম মজার ব্যাপার হচ্ছে 2003 সালে আমেরিকার ম্যাকেঞ্জি মার্টিন নামে একজন একটা অযান্ত্রিকভাবে একটা মেটালের চেন তৈরি করেছিল, যেটা স্টেপেল ব্যবহার করা হয়েছিল, উইদাউট স্টেপলার, শুধু আঙুলের সাহায্যে একটা মালা তৈরি করেছিল। এবং পরবর্তীতে প্রায় 10 বছর পর সেই মালাটা মানে সেই রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি। উনি নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন। আমি ভীষণ অনুপ্রাণিত হলাম যে এই কাজটা আমি করব, এবং তারপর যেসব প্রোটোকল থাকে, প্রসিডিওর থাকে, সেগুলো মেনটেন করে 84 দিন, প্রত্যেক দিন 16 থেকে 20 ঘন্টা কাজ করেছিলাম। আমেরিকার ম্যাকেঞ্জি মার্টিনের 1142 ফুটের যে চেনটা ছিল, সেই রেকর্ডটাকে ব্রেক করে 1819 ফুট লম্বা একটা দীর্ঘ চেন তৈরি করলাম, এবং নাম দিলাম সম্প্রীতি শৃঙ্খল। বার্তা থাকলো জাতি ধর্ম
নির্বিশেষে সমগ্র ভারতবাসী এক শৃঙ্খলে বাধা পড়ে প্রথম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। সেকেন্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এটা সম্প্রীতি সিঙ্গল তৈরি হয়েছিল 2018 সালে। এটা নিজের ইচ্ছেই, তারপরে আমাকে ভীষণভাবে ফোর্স ক্রিয়েট করা হয় বিভিন্ন জায়গা থেকে। রীতিমতো আমি অনুপ্রাণিত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দ্বিতীয়বার কাজ করার জন্য। কিন্তু মুশকিলটা হচ্ছে অনেক প্রতিবন্ধকতা আসে, কারণ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এমন একটা সাবজেক্ট যে নিজে নিজে কিছু একটা কাজ করলাম, সেই কাজের পরিপ্রেক্ষিতে যে রেকর্ড হয়ে গেল সেটা নয়, গভর্নমেন্টের সহযোগিতা অনেক একটা প্রোটোকল থাকে মেইনটেইন করতে হয়। যেটা প্রথম দিকটাই আমার ভীষণ সমস্যা ক্রিয়েট হয়েছিল। পরবর্তীতে সেই সমস্যা হয়নি, গভর্নমেন্ট আমাকে উৎসাহিত করেছেন। লোকাল ব্লক ডেভেলপমেন্ট অফিস, এসডি অফিস, আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিসি অফিস থেকে, সেখান থেকে ডিএম সাহেব পর্যন্ত আমাকে উৎসাহিত করছিলেন যে নতুন কিছু করতে হবে। তো এই পরিকল্পনা ভাবনা চিন্তা যে নতুন কী করব, কারণ আমি চাই না যে 1 মিনিটে সব থেকে বেশি কলা খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে। কি আমি নিজের দেশকে কি বার্তা দিতে চাইছি সমগ্র, যেটা আমাদের হেরিটেজ কালচারকে, কালচার বা এমন একটা কিছু হোক যেখান থেকে একটা মোরাল, একটা মানব কল্যাণে যাতে কাজে লাগে, সেই মহৎ বার্তাকে যাতে পৌঁছে দিতে পারি। সাবজেক্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। হঠাৎ করে মম সিনেমা দেখতে দেখতে আমার কাছে, আমি জানতাম না বিষয়টা, যে আপেলের যে সিডস থাকে, যে বীজ থাকে, পিপস, তার মধ্যে সাইনাইড থাকে এবং এটা দিয়ে মানুষ খুন করা যায় এবং অসতর্কতার বশে প্রচুর মানুষ মারাও যায়। এবং যখন আমি একটু ইন্টারনেটে সার্চ করলাম, দেখলাম যে সমগ্র বিশ্বে প্রত্যেক বছর প্রায় 300-র উপরে মানুষ মারা যান এই আপেল বীজের কারণে, অসতর্কতার কারণে। শুধু তাই নয়, বাচ্চাদের উপরে কি প্রভাব পড়ে সামান্য আপেলের বীজ, একটা দুটো, যেটা আমরা জানি ওয়ান্স অ্যাপেল এ ডে মেক্স এ ডক্টর অ্যাওয়ে। এটা তো আমাদের একটা ছোটবেলা থেকে প্রভাব আমরা শুনে এসেছি। তুমি একটা নতুন তথ্য দিচ্ছ যেটা আমিও জানতাম না, যে এইখানে আপেলের বীজের মধ্যে সাইনাইড পাওয়া যায়। 20টা আপেল বীজ বা 10টা আপেলের বীজ একত্রিত করে কেউ যদি খেয়ে নেয় বা কাউকে খাইয়ে দেওয়া যায়, তাহলে নিশ্চিত মৃত্যু, নিশ্চিত তার মৃত্যু অবধারিত। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যতদূর আমি জানতে পেরেছি, যে বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে মারাত্মক ক্ষতিকারক একটা কাজ করে, যে একটা দুটো বীজ আপেল খেতে গিয়ে তারা খেয়ে ফেলছে, চিবিয়ে খেয়ে ফেলছে, ফলে তাদের হয়তো মৃত্যু ঘটছে না, কিন্তু স্টমাকে গিয়ে তাদের নার্ভের ওপরে যে প্রভাব পড়ছে, ব্রেনে গিয়ে সেই প্রভাবটা এতটা মারাত্মক হয় নিয়মিতভাবে, যে ব্রেনের গ্রোথের উপরে একটা প্রভাব সৃষ্টি করে, অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। আচ্ছা, এটা জানতাম না। তো যে কারণে আমার মনে হলো যে এই হেলথ অ্যাওয়ারনেসটাকে সামনে রেখে আমি আরও একবার সমগ্র বিশ্ববাসীর কাছে এটাকে প্রেজেন্ট করতে চাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মাধ্যমে। সার্চ করতে থাকলাম যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে কিনা অ্যাপেল সিডসের উপরে। দেখলাম 18 বছর আগে পোল্যান্ড থেকে একজন 420 ফুট লম্বা একটা আপেলের বীজের মালা তৈরি করেছিলেন। কি বার্তা ছিল, কি ছিল সেই সময়ে সেটা আমি জানতাম না, কিন্তু মালাটা তৈরি করেছিলেন। সেটাকে চ্যালেঞ্জ করলাম এবং যথারীতি কিভাবে আমি কালেক্ট করেছিলাম সেটা বলবো না, যেহেতু ক্ষতিকারক একটা বিষয়। গভর্নমেন্টের পারমিশন অবশ্যই নিয়েছিলাম আমি। 12.5 কিলো আপেলের বীজ সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করি এবং সেটা নিয়ে আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কী কী সতর্কতা অবলম্বন করতে হবে আমি সেই বীজ দিয়ে মালা কাটতে শুরু করি। এবং ওই 84 দিন প্রায় 18 ঘন্টা অ্যাভারেজ প্রত্যেকটা দিন কাজ করেছি। কাজ করার পরে সেটা 1700 সামথিং, এই মুহূর্তে আমার মনে আসছে না, প্রায় 1750 ফুটের কাছাকাছি মালাটা তৈরি হয়। আচ্ছা, বিষের মালা। এবং আমি গভর্নমেন্টকে কথা দিয়েছিলাম যে আমার রেকর্ড সম্পূর্ণ হলে এটাকে ডিস্ট্রয়েড করে দেবো, এবং যথারীতি আমি সেটাকে ডিস্ট্রয়েডও করে দিয়েছি। পরে সেই রেকর্ডটা ব্রেক হয় এবং সাকসেসফুলি দ্বিতীয় রেকর্ড হয়। তারপরে ভারত পাকিস্তান, ভারত চীন যে ঠান্ডা যুদ্ধ, আমরা আমাদের বীর সৈন্যদেরকে হারালাম। আমার ঠান্ডা হৃদয়ের মধ্যে একটা উষ্ণ আলোড়ন সৃষ্টি হলো। যে কোনো যুদ্ধ বারুদের জন্যই মূলত যে কোনো দেশের সৈন্যরা তারা শহীদ হয়, সেটা গান পাউডার হতে পারে, বোমা হতে পারে, বিভিন্ন হতে পারে। তাই বারুদ নিয়ে কাজ করার কিছু একটা ইচ্ছে আমার, যে আমি বার্তাটা এটাই দেব যে যুদ্ধ নয়, শান্তি চাই।
এই যুদ্ধ নয় শান্তি চাই বার্তা দেওয়ার জন্য যে বারুদ সাধারণত আমার হাতের কাছে যেটা থাকবে সেটা আমি দেখলাম যে আমরা বারুদ ব্যবহার করি দেশলাইয়ের কাঠি, ম্যাচস্টিকে। এবং ছোটোবেলায় হাতের কাজ অর্থাৎ ওয়ার্ক এডুকেশনে অনেক সময় এই দেশলাইয়ের কাঠি দিয়ে মানুষের প্রতিরূপ অনেক সময় তৈরি করেছি, সেটা মাথায় চলে আসলো। তাই আমার মনে হচ্ছিল যে এটা দিয়ে কিছু একটা করবো। ম্যাচস্টিক নিয়ে কী ধরনের কাজ আছে সেটা নিয়ে যখন আমি ইন্টারনেটে সার্চ করলাম, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের হিস্টোরিগুলো দেখলাম, তখন দেখলাম ইউনেস্কোর সেক্রেটারি তত্ত্বাবধানে ইউনেস্কোর পক্ষ থেকে ইরানে একটা রেকর্ড করা হয়েছিল ম্যাচস্টিক দিয়ে। ইরানের লোগো ওয়ার্ল্ড পিস ডেতে তৈরি করা হয়েছিল এবং বার্তা দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড পিস ডেতে একটা শান্তির একটা বার্তা নিয়ে, যে যুদ্ধ নয় শান্তি চাই, এরকম একটা ব্যাপার। সেখানে ব্যবহার হয়েছিল 1,36,000 সামথিং, ওই 37,000 মতো দেশলাইয়ের কাঠি ব্যবহার করা হয়েছিল। সেটাকে চ্যালেঞ্জ করলাম। আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটা এই কারণেই, প্রথম রেকর্ডটা আমেরিকার ভেঙেছিলাম, দ্বিতীয় রেকর্ডটা পোল্যান্ডের, আর তৃতীয় যে রেকর্ডটা হবে সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জের এই কারণেই ছিল, খুব সতর্কতা আমাকে অবলম্বন করতে হচ্ছিল যেহেতু বারুদ নিয়ে কাজ। আর দ্বিতীয়ত এটা ইউনেস্কোর রেকর্ড, আমি ইউনেস্কোর রেকর্ডটা ব্রেক করছি এবং ইন্ডিয়ার ইউনেস্কোর নামের জায়গায় ইন্ডিয়ার নামটা চলে আসবে। এবং শুধু তাই নয়, আমি ট্রিবিউট জানাচ্ছি আমাদের ভারতীয় বীর সেনাদেরকে, শুধু তাই নয় সমগ্র বিশ্বের শান্তির একটা বার্তা, যেটা এখন খুব দরকার। যেটা মানে যেই টাইমে আমরা পডকাস্ট করছি সেখানে এখন ইরানের একটা যুদ্ধ হচ্ছে, মানে সিচুয়েশনটা। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার ছিল যে পশ্চিমবঙ্গে প্রথম বাঙালি, আজ পর্যন্ত কোনো বাঙালি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে হ্যাট্রিক হয়নি, মানে পরপর 3 বছর 3টে রেকর্ড হয়, যেটা তুমি করে দিলে। এই জন্য খুব চ্যালেঞ্জের একটা ব্যাপার ছিল আমার কাছে। এবং এই রেকর্ডটাও ব্রেক হলো। হ্যাঁ, ব্রেক হলো। এটা খুব চ্যালেঞ্জের ছিল। আমি যতটা সহজ ভেবেছিলাম, কোনো রেকর্ডই সহজ নয়, তাহলে গিনেস বুকে তার নাম ওঠে না, কিন্তু এটা মারাত্মক, যতটা সহজ ভেবেছিলাম যে করতে পারবো, আমি কাজটা করতে গিয়ে ততটাই একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হলাম। কারণ আমার ধারণা ছিল না যে দেশলাইয়ের কাঠি নিয়ে কাজ করা এতটা কঠিন হবে। কারণ আমরা ওয়ার্ক এডুকেশনে যখন দেশলাইয়ের কাঠি নিয়ে কাজ করেছি, দেশলাইয়ের কাঠিগুলোকে আমরা শুইয়ে কাজ করেছি। যে কোনো জিনিস শুইয়ে অনায়াসে রাখা যায়, দাঁড় করিয়ে রাখা। কারণ আমি বোঝাতে চেয়েছি যে আমাদের প্রত্যেক বীর সৈন্য দাঁড়িয়ে থাকুক, এক একটা দেশলাইয়ের কাঠি এক একটা আমাদের বীর সৈন্যের প্রতিরূপ। কোনো দেশলাইয়ের কাঠি ভাঙা নয়, কোনো দেশলাইয়ের কাঠি বাঁকা নয়, কোনো দেশলাইয়ের কাঠি শোয়ানো নয়, দাঁড় করানো। একটা দেশলাই কাঠি যদি জ্বলে ওঠে, সমগ্র দেশলাই কাঠি একসঙ্গে জ্বলে উঠবে। তো এই যে বার্তাটাকে দেওয়া, এর জন্য নানান প্রতিবন্ধকতার সম্মুখীন আমাকে হতে হয়েছে। প্রসিডিউর মেনটেন করেছি। একটা ঘর থেকে 2টো ঘর ব্যবহার করতাম, একটা ঘর থেকে দেশলাই কাঠিগুলোকে বের করে নিয়ে শুধু কাঠিগুলোকেই আর একটা ঘরে নিয়ে আসতাম, সেখানে কাজ করতাম। সেখানে যাতে কোনো রকম আগুনের স্পর্শ বা কোনো রকম, যেভাবে দেশলাই কাঠি আমরা জ্বালাই, যে ঘর্ষণের প্রক্রিয়া, তো ওই বক্সটাকেই আলাদা ঘরে থেকে নিয়ে আসা হতো। কোনো শর্ট সার্কিট যাতে না হয়, প্রচণ্ড সতর্কতা অবলম্বন করে কাজ করতে হয়েছিল। 2,27,290 দেশলাই কাঠি। অসাধারণ। আমি একটু ধারণা দিতে চাই, মনে হতে পারে যে 2,27,290 দেশলাই কাঠি কি পরিমাণ হতে পারে। একটা দেশলাইয়ের বাক্সে দেশলাইয়ের কাঠি থাকে গড়ে এই মুহূর্তে 30 থেকে 34টা বা 35টা। সব দেশলাইয়ের কাঠি ব্যবহার করা যায় না, অ্যাভারেজ 25টা করে আমি পেয়েছি কাজ করতে। আমরা যদি একটা দেশলাইয়ের বাক্স থেকে দেশলাইয়ের কাঠিগুলোকে বের করি, প্রত্যেকটা একটা করে জ্বালিয়ে ফেলি, মানে প্রত্যেকটা টাচ করছি একটা করে জ্বালিয়ে ফেলছি, তাহলে যতগুলো দেশলাইয়ের কাঠি আমি এই রেকর্ডটা করতে ব্যবহার করেছি, এতগুলো জ্বালাতে কন্টিনিউ যদি কেউ জ্বালায় 15 দিন টাইম লাগবে। 2 উইকসের অধিক সময় তার লাগবে, সে যদি নাওয়া খাওয়া ঘুম পরিত্যাগ করে শুধু পাগলের মতো দেশলাই কাঠি ধরে জ্বালিয়ে যায়। তোমার কতদিন টাইম লেগেছিল? ওই 84 দিন। এটাতে একটু বেশি সময় দিয়েছি, গড়ে প্রায় 22 ঘন্টাও কাজ করতে হয়েছে আমার, নিদ্রাজয়ী অর্জুনের মতো। তো হ্যাট্রিক করার পর আর কোনো পরিকল্পনা আছে নাকি? হ্যাঁ, পরিকল্পনা অনেক কিছুই ছিল, কিন্তু আমি দেখলাম যে সাবজেক্টটা ম্যাটার করে, বিভিন্ন সাবজেক্ট। একটা ইন্টারন্যাশনাল পরিচিতি এসছে, ইউএসএ
আমেরিকা বিশ্ব বঙ্গ সম্মেলন, সেখান থেকেও আমি আমন্ত্রণ পেয়েছি। তো অনেক কাজ আমার সহজ হয়েছে। আমার অভিনয় জগতে কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকতাগুলো আসতো, আমার 3টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাওয়ার পরে সেগুলো খুব সচ্ছল হয়েছে, সম্মানটা বেড়েছে সমস্ত জায়গাতে, সেখানে সহজে এগিয়ে যেতে পেরেছি, দেশের জন্য তুমি কিছু করতে পেরেছি। অনেক পরিকল্পনা রয়েছে, তবে আমার মনে হয়েছে যে একটু বিরতি দিই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য। আমি মনে করি যে প্রত্যেক বছর একটা করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস আমি করতে পারি, কিন্তু সেটা সম্ভব করছি না একটাই কারণে, ভালো সাবজেক্ট। 84 দিনও তো চলে যাবে। হ্যাঁ, 84টা দিন চলে যাবে। এই 84টা দিন যদি আমি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য নিজেকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে রাখি, তাহলে আমার কাজের অনেক সমস্যা হবে। ইন্ডাস্ট্রি ভুলেও যেতে পারে। একটা কর্মবিরতি ছিল, ওই যে বললাম যে এই সময়টা ঈশ্বর আমাকে অঢেল সময়ের বিরতি যখন দিয়েছেন, তাহলে তো এই যে অনুপম সরকারের জার্নি শুরু হলো একটা প্রত্যন্ত গ্রাম থেকে, মিরাক্কেল, তারপরে আরও অনেক কিছু অ্যাচিভ করলে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, তারপরে তোমার যখন জীবনে আসলো ভক্ত ভানু এই পরিচিতিটা, এবং তুমি একমাত্র ব্যক্তি যে ভানু বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে তোমার একটা যোগ আছে। হ্যাঁ, আমার খুব সৌভাগ্য হয়েছে যে আমি ভানুবাবুর স্ত্রী, আমি মাসিমা বলে ডাকতাম, শ্রদ্ধেয়া নীলিমা বন্দ্যোপাধ্যায়, উনি প্রখ্যাত একজন কণ্ঠশিল্পী। আমি 2 বছর পেয়েছি। 2 বছর পেয়েছি। এবং এমনও একটা ঘটনা তুমি আমাকে বলছিলে যে তুমি অন্য ঘর থেকে ভানুবাবুর গলায় কথা বলছিলে, যাতে ওনার মনে হচ্ছিল যেন কণ্ঠস্বরটা চেনা চেনা। এই ঘটনা কিছু মেমোরিজ যে এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি একটা চমক। এই যে বললাম যে 92.7 বিগ এফএমে যখন আমি ভক্তভানু অনুষ্ঠান চলছিল, সেই সময় প্রথম ফোন আলাপের মাধ্যমে যোগাযোগ হয় ভানুবাবুর পরিবারের সঙ্গে। ভানুবাবুর যে মেয়ে বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়, আমি দিদি ভাই বলে সম্বোধন করি, অত্যন্ত স্নেহ করেন উনি আমাকে। তো ওনার সঙ্গে ফোনে কথা হয়, উনি আমার কাছ থেকে কিছু রেকর্ড চেয়েছিলেন, এবং রেকর্ডগুলো আমি যখন পাঠাই, পরবর্তীতে ফিডব্যাকটা এরকম এসেছিল যে উনি মাসিমাকে শুনিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এই রেকর্ডগুলো, এই কণ্ঠকার বলো তো মাসিমা তখন বলেছিলেন যে এ তো একদম তোর বাবার কণ্ঠের মতো লাগছে শুনতে। কিন্তু সাবজেক্টটা তৎকালীন মানে সেই কৌতুক নকশা নয়, বর্তমান সময়, যে কারণে উনি বলেছিলেন যে এ তো তোর বাবার কণ্ঠস্বরের মতো লাগছে একদম। কারণ ওনার কণ্ঠস্বর নয় এটা উনি বুঝতে পেরেছিলেন, কারণ সাবজেক্টটা এখনকার সাবজেক্ট বলে, সেই কারণে। তো এটা আমার কাছে একটা পরম প্রাপ্তির। পরবর্তীতে গিয়ে এই চমকটা দেওয়া হয়েছিল। এবং তোমার একটা সোশ্যাল মিডিয়াতে পেজও আছে ভক্তভানু, এবং সেখানে কত ফলোয়ার্স? খুব একটা অ্যাক্টিভ আমি নই সেখানে। তাতে তো অভিযোগও আসে, তাতে তো লোকের অভিযোগও আসে। হ্যাঁ, অভিযোগও আসে যে কেন আমরা কন্টিনিউ দিচ্ছি না। আসলে এই টিভি সিরিয়ালে অভিনয় করা এবং সিনেমাতে অভিনয় করা, মঞ্চে কাজ করা, সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে যতটুকু সময়ের অবকাশ পেলে সেই সময় নতুন নতুন সাবজেক্টের উপরে আমি ভক্তভানু পেজ এবং সমর্পণ বলে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সেগুলো আপলোড করি। আমার সঙ্গে অভিনয় করেন ভানুকন্যা বাসবী ঘটক দিদিভাই, উনিও অভিনয় করেন। বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই আছেন স্বনামধন্যা অভিনেত্রী, স্বনামধন্য অভিনেতারা, তারাও অভিনয় করেন, কণ্ঠ দেন। এটা আমার কাছে একটা পরম প্রাপ্তির। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 40,000-এর কাছাকাছি ফলোয়ার রয়েছে। অসাধারণ। আমি খুব ওই যে বললাম অ্যাক্টিভ নই, হয়তো 1.5 মাসে একটা কন্টেন্ট হয়তো দিচ্ছি, নিয়মিত নই। এবং তুমি বলছিলেও যে এই কণ্ঠ মানে এই যে মিমিক্রি যেটা তুমি করছো, তাতে তোমার শরীরের প্রতিও একটা ভীষণ প্রেশার পড়ছে, সমস্যা হচ্ছে, সেইগুলো মানে কিভাবে তুমি ওভারকাম করছো? প্রত্যেক বছর দিল্লিতে বেশ কয়েকটা শো আসে আমার, বাধা কিছু জায়গা আছে, সেখানে তারা সেই শোতে ভক্তভানু পারফরমেন্স রাখে এবং সেখানে 1 ঘন্টার পারফরমেন্স আমাকে রাখতে হয়। তো কন্টিনিউ 1 ঘন্টার ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ করা খুব ডিফিকাল্ট ব্যাপার, ভীষণ ভীষণ কষ্টের ব্যাপার, যেহেতু গলায় প্রেশার দিয়ে কাজ করতে হয়। এর জন্য নিয়মিতভাবে আমি ওই শোগুলো যখনই আসে তার 1 মাস আগের থেকে আমি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকি, প্রত্যেক দিন। কিন্তু আমাকে ডাক্তারবাবুরা বলেইছেন যে যতটা কম করা যায়, কারণ ভোকাল কর্ড
এতটা প্রেশার পড়ে, ওনারা বলেই আমাকে দিয়েছেন যে যথাযথ যতটুকু প্রয়োজন ততটুকুই করতে, না হলে যেন আমি করি না। যে কারণে আমার বন্ধুবান্ধব অনেক সময় ইয়ার্কি মেরে আমাকে বলেন, কোথাও হয়তো আড্ডা দিচ্ছি, এই কথাটা ভানুবাবু বললে কেমন শোনাতো, আমি বলি না। এটা ভানুবাবুর প্রতি আমার শ্রদ্ধা সম্মান জ্ঞাপন, পাশাপাশি আমার কণ্ঠের প্রতি আমার যে যত্ন নেওয়ার একটা প্রয়াস, সেই কারণে। কারণ প্রচণ্ড একটা প্রেশার, যারা মিমিক্রি করেন তারা জানেন যে যে কোনো কণ্ঠস্বর অনুকরণ করতে গেলে তার প্যাটার্নকে আগে অনুকরণ করতে হয়, এবং সেই প্যাটার্নকে অনুকরণ করতে গিয়েই আমাদের ভোকাল কর্ডের কোন কোন পয়েন্টে প্রেশার ক্রিয়েট করলে ওই ভয়েসটা বেরিয়ে আসতে পারে। কোনো পুরুষ যখন কোনো নারীর কণ্ঠ করছেন, তো একটা নারীর কণ্ঠ, নারী যখন কথা বলেন তার কণ্ঠর ভোকাল কর্ডের গঠন কেমন হয়, প্রেশার ক্রিয়েট করে সেই গঠনের জায়গাটায় নিয়ে যেতে হয়, তখন সেই নারী কণ্ঠটা বের হয়। ঠিক একই রকমভাবে যে তারা উদারা মুদারা, যে আমাদের যে 3টে অধ্যায় রয়েছে যেখান থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কণ্ঠস্বর বেরোয়, জিহ্বাকে কোথায় আমরা টাচ করছি, গলার কোন পেশিকে আমরা শিথিল করছি, কোন শব্দের জায়গায় আমার কাঙ্ক্ষিত শিল্পী সেখানে শ্বাস প্রশ্বাস কেমন ব্যবহার করতেন, ঠিক সেইভাবে টাইমিং মেনটেন করে শ্বাস প্রশ্বাসকে ব্যবহার করা, এটা অস্বাভাবিকভাবে আমাদের কণ্ঠের উপর একটা প্রেশার পড়ে। তাই দীর্ঘ কোথাও কাজ করতে গেলে যে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা বা কন্টিনিউ, দিল্লিতে এমনও হয়েছে যে একদিনে 3টে শো করতে হয়েছে আমাকে। সিআর পার্কে একটা শো করছি, কখনো করলবাগে একটা শো করেছি, আবার নয়দাতে গিয়ে শো করেছি দুর্গাপুজোর মধ্যে। তুমি তো সিরিয়ালও করছো, সিনেমাও করছো, এবং রিসেন্টলি আমরা একটা সিনেমা দেখলাম, জমালয় জীবন্ত ভানু, যেটা পুরোনো দিনের একটা সিনেমা ছিল, জমালয় জীবন্ত মানুষ, ঠিক আছে, যেটা খুব ফেমাস, ভানু বন্দ্যোপাধ্যায়ের বই। সেখানে তুমি একটা ছোট চরিত্র অভিনয় করেছো, হ্যাঁ, বলরাম চরিত্রে। এবং আমার বিশ্বাস, যেহেতু তুমি ভক্ত ভানু, তো তোমার যা নলেজ আছে ভানু বন্দ্যোপাধ্যায়ের ওপরে, তার কণ্ঠের ওপরে, তো তোমার কন্ট্রিবিউশনও নিশ্চয়ই আছে এই সিনেমাটাতে, এটা আমার বিশ্বাস, বিকজ এটা আমার ধারণা। তো এই যে প্রজেক্টটায় তুমি কাজ করলে, কিভাবে এই সুযোগটা তোমার কাছে আসলো, আর কি কি কাজ তুমি করেছো অ্যাপার্ট ফ্রম ওই ছোট্ট চরিত্রটা ছাড়া, সেটা যদি একটু বলো। কারণ অনেকে জানতে পারেন না, আপনারা তো সিনেমাতে হিরো হিরোইনকে দেখেন, কিন্তু একটা সিনেমার পেছনে কিন্তু প্রচুর মানুষের অবদান থাকে, ইনক্লুডিং দি স্পট বয়। সিনেমা কিন্তু হিরো হিরোইনদের নয়, এর পেছনে অনেক কলাকুশলীর অনেক অবদান আছে। তো নিশ্চয়ই তোমারও কন্ট্রিবিউশন আছে এই সিনেমাটা, তাই বিশ্বাস করছি। আর ডাইরেক্টরের কাজই হচ্ছে অ্যাসেম্বলিং করা, উনি তো ক্যাপ্টেন অফ দ্য শিপ। হ্যাঁ, কিন্তু তোমার কি অবদান আছে? তুমি অভিনয় খালি করেছো, না আরও কিছু করেছো এই সিনেমাটাতে? সেইটা যদি একটু আমাদের দর্শককে বলো। এই সিনেমার আমার একটা অভিনয়ের পাশাপাশি যে কাজটা করেছি, এই কাজ আমি মনে করি যে এত বড় একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টে ক্যামেরার পেছনে আমার যে ভূমিকাটা রয়েছে, দীর্ঘ 15 বছরে যে অভিজ্ঞতা অর্জন করা, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েছি এখানে। কি অভিজ্ঞতা সেটা আমি বলি। যে অনেকের ধারণা আছে যে ভানুবাবু ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন, ঢাকার পোলা, অতএব ঢাকার ভাষাতেই হয়তো কথা বলতেন, আর যারা ঢাকার ভাষায় কথা বলেন তাদেরকে দিয়ে হয়তো ডাইলেক্টের কাজগুলো করানো যাবে। কিন্তু না, ভানুবাবু ঢাকার ভাষায় কথা বলতেন ঠিকই, কিন্তু প্রপার ঢাকার ভাষায় কথা বলতেন না। যে কারণে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বিক্রমপুরের বা ঢাকার ভাষায় প্রচুর লোক আছেন, দক্ষতার সঙ্গে তারা কথা বলতে পারেন, কিন্তু তাদেরকে দিয়ে কাজটা হয়নি। কি কারণে 15 বছর ধরে আমি ভানুবাবুকে নিয়ে একটা গবেষণাই বলা চলে যে করেছি। এর জন্য বাংলাদেশে গিয়েও আমি দীর্ঘ সময় কাটিয়েছি, বাংলাদেশে বিভিন্ন জেলায় থেকেছি একটা দীর্ঘ সময় ধরে ভাষা সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য। ভানুবাবুর প্রথম কৌতুক নকশা হচ্ছে ঢাকার গারোয়ান। এই ঢাকার গারোয়ান কৌতুক নকশা ইউটিউবে অ্যাভেলেবেল। আমরা যদি শুনি তাহলে সেখানে চিন্ময় রায় অভিনয় করেছিলেন, আমরা যদি শুনি আমরা কিন্তু বুঝতেই পারবো না ঢাকার গারোয়ান।
99% শ্রোতারা তারা সেই ভাষা বুঝতে পারবেন না, কারণ সেখানে ভানুবাবু কুর্তিদের অরিজিনাল ভাষা ব্যবহার করেছেন। সৈয়দ মুজতবা আলীর লেখা থেকে আমরা কুর্তিদের সম্পর্কে যথেষ্ট জানতে পারবো। আর যেটা আমি আরও ভালোভাবে জানতে পেরেছি, একদম বাংলাদেশের বিক্রমপুরের কুর্তিদের ওখানে গিয়ে কুর্তিদের জীবনযাত্রা খুব হাস্যরসাত্মক, এবং পাশাপাশি তাদের যে ভাষা, সেই ভাষা ব্যবহার করেছেন, এবং সেই জীবনযাত্রা হাস্যরসাত্মক বিষয়গুলো ভানুবাবুর কৌতুক নকশায় আমরা খুঁজে পাই। কিন্তু কুর্তিদের ভাষায় যদি ভানুবাবু কথা বলতেন, যেটা ঢাকার গারোয়ানে আমরা দেখেছি, তাহলে আমরা কিন্তু ভানুবাবুর কৌতুক নকশা বুঝতে পারতাম না। তাই ভানুবাবু কুর্তিদের ভাষা, অর্থাৎ ঢাকার বিক্রমপুরের যে কুর্তি সম্প্রদায়ের ভাষা সঙ্গে কলকাতার শুদ্ধ ভাষার একটা মিক্সড করেছেন, করে নিজের মতো করে একটা ভাষা তৈরি করেছেন। আমার পরিভাষা এটা ভানুর ভাষা। এই ভাষাটা কোনো জেলার পার্টিকুলারলি কোনো জনপদে বা কোনো ব্যক্তিত্বের, এটা একটা নিজস্ব আইডেন্টিটি আছে এই ভাষাটার মধ্যে। এই ভাষাটার মধ্যে আইডেন্টিটি রয়েছে। এটা ভানুবাবুর সৃষ্ট ভাষা, সহজবোধ্য এবং পাশাপাশি হাস্যরসাত্মক, একদম সরল হাস্যরসাত্মক, হাসি পাবেই, এবং সেই সঙ্গে সঙ্গে যে কোনো শ্রোতা এটা শুনে বুঝতে পারবে। আমরা বাংলাদেশের বিক্রমপুরের অনেক ভাষা বুঝতে পারি না, এবং আমার মনে হয় এই বাঙাল ভাষা আজকের দিনে তো হারিয়ে যাচ্ছে মানুষের জীবন থেকে। তো ভানু বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই বাঙাল ভাষার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মানে এখনো পর্যন্ত আমি সংশোধন আবারও করে দিচ্ছি, এই যে ভানুবাবুর ভাষাটা আমরা শুনি, এটা ভানুবাবুর ভাষা, কোনো আঞ্চলিক কোনো ভাষা নয়। না, আমরা যখন ছোটবেলায় ওই ক্যাসেট কিনতাম, এখন তো মানে ক্যাসেট নেই, সিডি নেই, মানে খালি ওই পেন ড্রাইভ আর ডিজিটাল কন্টেন্ট অ্যাপের মাধ্যমে গান শুনতে হয়। ছোটোবেলায় যখন ক্যাসেট কিনতাম তখন ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্যাসেট বিক্রি হতো প্রচুর পরিমাণে, এবং অনুষ্ঠানের বাস্তব সেই ছোটবেলায়। ওই এখন তো শুধু গান বাজে। এবং আজকে তুমি ভক্ত ভানু হয়ে এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের যে অরিজিনাল কৌতুকগুলো যেগুলো আছে, সেগুলোকে কিভাবে এই নতুন প্রজন্মের কাছে তুমি নিয়ে আসার প্ল্যান করছো? নতুন প্রজন্মের কাছে প্ল্যান করা নয়, মানে যেভাবে আমি সাধারণত প্রেজেন্ট করি ওনার কৌতুক নকশাগুলো। আমরা সাধারণত আমরা স্ট্যান্ড আপ কমেডি যখন আমরা করি, আমরা তো একটা মাইক্রোফোন নিয়ে একা একা স্ট্যান্ড আপ কমেডি করছি, কিন্তু ভানুবাবুর কৌতুক নকশা একটা গল্প, একটা স্কিট, এর মধ্যে একটা চরিত্র থাকে। আমরা যে কৌতুক নকশাগুলো শুনবো, যে 3টে 4টে বা 5টা চরিত্র থাকে, একভাবে তো করা যায় না। ফলে আমার সঙ্গে একজন কো আর্টিস্টকে আমি রাখি, একজন মহিলা থাকেন, এবং নির্বাচিত প্রায় 10টা কৌতুক নকশা আমরা রেখেছি। সেই কৌতুক নকশাগুলোকে নিয়ে শ্রুতি নাটক আকারে আমরা প্রেজেন্ট করি। 1-2 কৌতুক নকশা যেগুলো একার পক্ষে সম্ভব হয় সেগুলো প্রেজেন্ট করি, আর তাছাড়া আমার সঙ্গে একজন কো আর্টিস্ট থাকেন, এবং ভীষণ জনপ্রিয়। এবং ভানু বন্দ্যোপাধ্যায় সবসময় গিন্নির সঙ্গে একটা যে তর্ক বিতর্ক, কর্তা বনাম গিন্নি, যে একটা তর্ক বিতর্ক থাকে, সেটা আজকের প্রজন্মে মানে যে কোনো ফ্যামিলিতে যদি আমরা যাই, সেম সিচুয়েশন আছে। কর্তা বনাম গিন্নি আমরা পেয়েছি ভানুবাবুর অরিজিনাল কৌতুক নকশা। এই প্রসঙ্গে একটা কথা বলি, একটা দুটো তুমি আমাদের এক্সাম্পল দাও তাহলে সুবিধা। এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। ভানুবাবুর সঙ্গে অভিনয় করেছিলেন ভানুবাবুর মেয়ে, অর্থাৎ ভানুকন্যা বার্ষবী ঘটক বন্দ্যোপাধ্যায়। উনি ভানুবাবুর যে কৌতুক নকশা ক্যাসেটটা আমরা শুনেছিলাম, সেখানে উনি অভিনয় করেছিলেন। ভানুবাবু চলে যাওয়ার পরে, অর্থাৎ বাবা যাওয়ার পরে, মেয়ে কিন্তু আর কখনোই মাইক্রোফোনের সামনে আসেননি। 42 বছর পর উনি প্রথম ভক্তভানুর অনুরোধ রাখলেন, এবং আমার সঙ্গে উনি কৌতুক নকশায় কণ্ঠ মেলালেন, এবং উনিও খুব খুশি, ভীষণ খুশি। কর্তা বনাম গিন্নির মধুর ঝগড়া, অর্থাৎ সেই সময় ছিল কর্তা বনাম গিন্নি ভানু বন্দ্যোপাধ্যায়ের অরিজিনাল কৌতুক নকশা, আর এখন কর্তা বনাম গিন্নির মধুর ঝগড়া শিরোনাম নিয়ে সেখানে আমরা কৌতুক নকশাটা তৈরি করলাম। গিন্নির ভূমিকায় অভিনয় করলেন বাসবী দিদিভাই। আর এই যে নতুন সংলাপগুলো, এই সংলাপগুলো এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে যেসব সংলাপগুলো সাধারণত ভীষণ হাস্যমুখরিত হচ্ছে, এখনকার জামা কাপড়ের বা পোশাক পরিচ্ছেদের দাম, বাজারে গেলে যেসব ঘটনাগুলো ঘটে, বা আত্মীয় স্বজনের সঙ্গে যেসব ঘটনাগুলো ঘটে, সেই সব নিয়ে।
আর তুমি একটা অরিজিনাল ভানু বন্দ্যোপাধ্যায় কৌতুক দিয়ে যদি আজকে আমাদের এই প্রোগ্রামটা তুমি শেষ করতে পারো, অরিজিনাল, যেটা তোমার খুব মনের কাছে, সবই তোমার মনের কাছে, ঠিক আছে, কিন্তু একটা যদি তুমি আমাদের সামনে, বেশি প্রেশার যদি না পড়ে। না না, প্রেশার দিতে কোনো আপত্তি নেই। আর এই প্রেশার দিতে দিতেই আজকে ভক্ত ভানু হয়ে ওঠা। সব সময়ই আমার যারা ভানুবাবুকে ভালোবাসেন এবং সেই আবেগ, সেই নস্টালজিয়া ফিরিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত ভানুবাবুর অরিজিনাল কৌতুক নকশা উপস্থাপন করার জন্য। ভানুবাবুর যে কৌতুক নকশা ভানু এলো কলকাতায়, যেটা দিয়ে শুরু করেছিলাম, ভানুবাবু যথারীতি কলকাতা শহরে চলে এসছেন গুরুদেবের সঙ্গে দেখা করতে। মজার ব্যাপার হচ্ছে উনি জানতেন যে গুরুদেব ভীষণ রাগী, যে এতটাই রাগী বদমেজাজি, তাই গুরুদেবের ঘরে ঢুকতে উনি ভয় পাচ্ছেন। ঘরের সামনে উনি পায়চারি করছেন। তা সেই পায়চারি করার সময় গুরুদেব যখন ভানুবাবুকে দেখতে পেলেন, তখন দেখতে পেয়েই বলেন, কে কে ওখানে? কাম সারছে আজকে পেন নামই, আমি ডাকার ভানু। কথাটা পেন নাম নয়, প্রণাম, একটা র ফলা লাগবে। বেম হইয়া গেছে, ভেম নয় ভ্রম, এখানেও একটা র ফলা লাগবে। বাবা, প্রত্যেক কথায় র ফলা লাগবে, প্রত্যেক নয় প্রত্যেক, এটাতে একটা র ফলা লাগবে। ব্রেশ ব্রেশ এটাতে আর দিও না, না না, দ্রিমু রকম রকম সব ক্রতেই দিমু, বেশ তাই দিও। এখন বলো তোমার দিদি কেমন আছে? তা গুরুদেবের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছে। তোমার হাতে ওইটা কি? এইটা একজোড়া স্যান্ডেল, আসনের সময় দিদি কিনা দিছিল। বাহ 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 বাহ, চমৎকার পাদুকা তো। গুরুদেব, আপনার যখন পছন্দ হয়েছে আপনি নেন না, আপনারে দিয়া আমি ধন্যই। না না, তোমার পাদুকা আমি নেব কেন? লোকে যখন জিজ্ঞাসা করবে তোমার পাদুকা কোথায়, তখন কি বলবে? আরে না না, কেউ জিজ্ঞাসা করব না। আরে একান্তই যদি জিজ্ঞাসা করে, কোথায় লইয়া গেছে? শোনো শোনো শোনো, তোমার দিদি তোমার চাকরির ব্যাপারে চিঠি লিখেছে। ওই পাশের ঘরে কর্নেল চ্যাটার্জি আছেন, ওনার সঙ্গে দেখা করতে যাও, সব কিছু বলা আছে। আর গিয়ে ইংরাজিতে কথা কইব না তো? না না, বাংলা ইংরেজিতে কথা বলবে কেন? মাইডোর করবো না তো? না না, নির্ভয় যাও। ভানুবাবু পাশের ঘরে কর্নেল চ্যাটার্জির সঙ্গে দেখা করতে গেলেন। কর্নেল চ্যাটার্জি তিনি ভানুবাবুকে দেখতে পেয়ে বললেন, ওয়াজ দেয়ার কাম সারছে আজকে আমি ঢাকার ভানু। ও হ্যাঁ, গুরুদেব তোমার চাকরির ব্যাপারে বলেছিলেন বটে। তা তুমি চাকরির জন্য বাংলাদেশের বাইরে যেতে রাজি আছো তো? আজ্ঞা হ। ভারতবর্ষের বাইরে পাঠালে যেতে রাজি আছো তো? আজ্ঞা হ। আচ্ছা, যুদ্ধে যেতে তোমার কোনো আপত্তি নেই তো? দেখেন, চাকরির লিগে আমি সৌরজগতের যে কোনো জায়গায় যাইতে রাজি আছি, তবে যুদ্ধে যদি আমি যাই আর যদি মরি, আমার বডি থাকবো কই? দেশের বাইরে নাকি দেশের ভেতরে? যদি দেশের বাইরে থাকে কোনো কথা নাই, আর যদি দেশের ভেতরে থাকে তাইলে দুইখান কথা আছে, দেশের ভেতরেই থাকবে। বেশ কথা, দেশের মধ্যে থাকলে আমার বডি থাকবো কই? মাটির ওপরে নাকি মাটির তলে? যদি মাটির ওপরে থাকে কোনো কথা নাই, আর যদি মাটির তলে থাকে তাইলে দুইখান কথা আছে, মাটির তলাতেই থাকবে। বেশ কথা, মাটির তলায় থাকলে সেই মাটি তো চাষ হইব। কি দিয়া চাষ হইব? নাঙ্গল দিয়া নাকি ট্রাক্টর দিয়া? যদি নাঙ্গল দিয়া হয় কোনো কথা নাই, আর যদি ট্রাক্টর দিয়া হয় তাইলে দুইখান কথা আছে, ট্রাক্টর দিয়েই হবে। বেশ, ট্রাক্টর দিয়া হইলে হাড্ডি গুড্ডি মানে আমার কঙ্কাল তো ওই চাইব, সেই কঙ্কাল পাঠানোইব কই? ফার্টিলাইজারে নাকি কাগজের কলে? যদি ফার্টিলাইজারে হয় কোনো কথা নাই, আর যদি কাগজের কলে হয় তাইলে দুইখান কথা আছে, কাগজের কলেই হবে। বেশ, কাগজের কলে হইলে আমার আড়ের গুড়া মানে কঙ্কাল দিয়া কি কাগজ তৈরি হইব? রাইটিং পেপার নাকি টিস্যু পেপার? যদি রাইটিং পেপার হয় কোনো কথা নাই, আর যদি টিস্যু পেপার হয় তাইলে দুইখান কথা আছে, টিস্যু পেপারই হবে। বেশ, তাইলে এলাই যুদ্ধেই যাব না। এমনই মজার কৌতুক। অসাধারণ অসাধারণ, মানে তুমি রিভিজিট করিয়ে দিলে আমাদেরকে। মানে উনি 4 মার্চ 1983-তে ভানুবাবু প্রয়াণ হয়েছিলেন, তখন আমার বয়স 3-3.5 বছর। ঠিক আছে, আজকে 2025-এ তোমার এই পডকাস্ট নেওয়ার সুবাদে আমার মনে হচ্ছে যে আমি একদম রিভিজিট করলাম ওই এরাটাকে। তোমার না, আমি নিজে জানি যে কখনোই ওই
এরাটা তুমি যে নিয়ে আসছো এই নস্টালজিয়াটা ফেরত, এটা আরো ভালো হয় যখন আমার কো আর্টিস্ট থাকেন। কারণ হয় কি যে ভানুবাবুর কণ্ঠস্বর যখন আমি করছি, আবার পাশাপাশি অন্য কণ্ঠস্বর আমাকে নিয়ে আসতে হচ্ছে, একবার নিজের কণ্ঠস্বর আবার ভানুর কণ্ঠস্বর, পারফেকশনের জায়গা থেকে বারবার চ্যুতি ঘটে। যদি হয় যে আমার কো আর্টিস্ট থাকছেন, তিনি একটা অভিনয় করছেন আর আমি শুধুমাত্র ভানুবাবুর কণ্ঠ দিচ্ছি, তাহলে অনেক কনসিস্টেন্সি, অনেক বেটার হয়, নিজেরও ভালো লাগে করতে। অসাধারণ। একদম শেষের দিকে চলে এসেছি অনুপম, এবং মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টের একটাই উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে এমপাওয়ার করা। তো যারা হয়তো তোমার মতন, তুমি যেরকম ভানু ভক্ত হয়ে উঠেছ, অনেকে হয়তো কেউ হয়তো উত্তম ভক্ত আছে কিংবা আদার্স ভক্ত আছে যারা দেখছে আমাদের এই পডকাস্ট, তো তারা যারা এই কৌতুক শিল্পে আসতে চাইবে কিংবা হয়তো নেক্সট কোনো মিরাকেল সিজনে তারা পার্টিসিপেট করতে চাইবে, তাদের জন্য কি বার্তা তুমি দেবে? কি প্রস্তুতি নিতে হবে তাদেরকে? কমেডিয়ান, সোকল্ড কমেডিয়ান আমরা যখন বলি, এই কমেডি নিয়ে কাজ করতে গেলে মানসিকতা নির্মল হওয়া প্রয়োজন। প্রথম টাইমিং, অনুধাবন ক্ষমতা মারাত্মক হওয়া প্রয়োজন, যেটা আমরা বলি কমিক সেন্স। রাইট। কোনো অভিনয় সহজ নয়, অভিনয় সত্যি খুব দুরূহ ব্যাপার। আমি নিজের সত্তা থেকে বেরিয়ে অন্য একটা চরিত্রকে নিজের মধ্যে ফুটিয়ে তুলছি। তো সেখান থেকে যারা অভিনয় জগতে আসতে চাইছে বা বিশেষ করে কমেডি নিয়ে কাজ করতে চাইছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ধৈর্য রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, নির্মল মনের মানসিকতার হতে হবে, আর ডেস্টিনেশন ফ্রি হতে হবে। এই কারণে আমি ডেস্টিনেশন ফ্রি বলছি। যদি উদ্দেশ্য থাকে আমি একজন ভালো কমেডিয়ান হব, তাহলে সেই উদ্দেশ্যে সেখানে পৌঁছানো খুব ডিফিকাল্ট ব্যাপার। যদি এটা উদ্দেশ্য থাকে যে আমি মানুষের মন জয় করব, মানুষকে হাসিয়ে, তাহলে সে অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারবে। কারণ আমরা যখন দৌড়াই, একটা দৌড় প্রতিযোগিতায় যখন পা রাখি, আমাদের ডেস্টিনেশন বা লক্ষ্য যখন থাকে শেষ প্রান্তের ওই লাল ফিতেটা, দৌড় শেষ করে সেই ফিতেতে গিয়ে টাচ করে আমরা দাঁড়িয়ে পড়ি। এখানে দাঁড়ালে চলবে না, এখানে ডেস্টিনেশন ফ্রি রাখতে হবে। ওই যে ডেস্টিনেশন লাল ফিতেটা, সেটা এখানে রাখলে চলবে। এবং সেটব্যাক আসবে, কিন্তু ডিপ্রেশন হলে চলবে না। একদমই নয়। যেরকম অনুপম করেছে, জীবনে অনেক নতুন নতুন সৃষ্টি করেছে। থ্যাংক ইউ অনুপম ফর বিং আওয়ার গেস্ট ইন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমিও ভীষণ হ্যাপি। আর তোমরা যারা দেখছো মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট, প্লিজ শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। আর কাকে দেখতে চাও তোমরা? থ্যাংক ইউ। কিপ ওয়াচিং মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট।